ওয়েল, তাহলে আজকে ক্লাসটা শুরু করছি। আজকে বেসিক কনসেপ্টস এর লাস্ট ক্লাস এবং আজকের নিউমেরিক্যাল টপিকে আমরা কভার করব তিনটে টপিক। স্টয়চিওমেট্রি মানে মোল কনসেপ্টের থ্রু দিয়ে কেমিক্যাল রিঅ্যাকশনস এর বিভিন্ন হিসেব নিকাশ, সঙ্গে লিমিটিং রিয়েজেন্ট। লিমিটিং রিয়েজেন্ট কাকে বলে? কোনো একটা রিঅ্যাকশনে যে কম্পাউন্ডটা বা যে রিয়েজেন্টটা কমপ্লিটলি এক্সস্ট হয়ে যায় তাকে বলে লিমিটিং রিয়েজেন্ট, যেটা পুরোপুরি শেষ হয়ে যায় তাকে বলে লিমিটিং রিয়েজেন্ট। অ্যান্ড থার্ডলি হচ্ছে মোলারিটি, নর্মালিটি, ফর্মালিটি, মোল ফ্র্যাকশন এই রিলেটেড, অর্থাৎ ভলিউমেট্রিক ক্যালকুলেশনস বা কনসেন্ট্রেশন ইউনিট রিলেটেড বেশ কিছু ক্যালকুলেশনস এবং নিউমেরিক্যাল। তো চলো শুরু করা যাক। সব কটা টাইপ আজকে দেখা শেষ হয়ে যাবে আমাদের কাছে। প্রথমটা কি বলছে দেখো, অর্থাৎ এগুলো একদম ডাইরেক্টলি মানে বেসিক্যালি বলতে গেলে এগুলোতে সবই ডাইরেক্টলি তোমার রিঅ্যাকশনস এর হিসেব নিকেশ হবে। এখন রিঅ্যাকশন করতে গেলে রিঅ্যাকট্যান্ট কতটা লাগবে, রিঅ্যাকট্যান্টের মাস কতটা লাগবে, রিঅ্যাকট্যান্টের ভলিউম কি লাগবে, প্রোডাক্ট কতটা মাসে তৈরি হবে, প্রোডাক্টের ভলিউম কতটা তৈরি হবে, কি কন্ডিশনসে তৈরি হচ্ছে, তার জন্য কে এক্সেস পড়ে থাকবে, কে লিমিটিং, কে পুরোপুরি শেষ হয়ে যাবে, যেটা পড়ে থাকবে তার আবার কনসেন্ট্রেশন কত হবে, সেই কনসেন্ট্রেশনকে নরমালিটিতে ইউজ না করে মোলারিটি এক্সপ্রেস করলে কেমন হবে, ডাইলিউশন কেমন করে করব, এই সমস্ত হিসেব নিকেশ আজকে আমরা করতে চলেছি। How many grams of zinc should be treated with excess dilute HCl to obtain 2.24 liter of hydrogen gas at STP? সহজ প্রবলেম। আমরা ইকুয়েশনটা তাহলে ইকুয়েশন সবার আগে আমাদের জানতে হবে জিঙ্কের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যদি রিঅ্যাকশন করা হয়, ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিডের যদি রিঅ্যাকশন করা হয় তাহলে ZnCl2 তৈরি হয়, সঙ্গে হাইড্রোজেন গ্যাস ইভলভ হয়ে যায়। এটা হচ্ছে আমাদের রিঅ্যাকশনটা। ব্যালেন্স করলে 2 চলে আসে এখানে, আর কোথাও 2 চলে আসে। তাহলে মোলের হিসাব বলছে 1 মোলের সঙ্গে, মোল যদি আমরা হিসেবে লাগাই তাহলে বলছে 1 মোলের সঙ্গে 2 মোল রিঅ্যাক্ট করে, তাহলে 1 মোল আর 1 মোল তৈরি হয়। এটা মোলের হিসেব। এবারে বলেছে জিঙ্কের মাস জানতে চেয়েছে, ডাইলিউট HCl 2.24 লিটার তার সঙ্গে রিঅ্যাকশন করবে, তাতে 2.24 লিটার হাইড্রোজেন গ্যাস বেরোয়। তাহলে হাইড্রোজেন গ্যাস তো 1 মোল এমনিই তৈরি হচ্ছে, তাই না? 1 মোল মানে তো 22.4 লিটার। 22.4 লিটার। এর জন্য জিঙ্ক কতটা লাগবে? এখানে জিঙ্ক মানে 1 মোল মানে হচ্ছে ওর মলিকুলার ওয়েট কত, অ্যাটমিক ওয়েট কত, 65.3 গ্রাম। তাহলে এখানে 1 মোল জিঙ্ক মানে হচ্ছে 65.3 গ্রাম, ওটা হচ্ছে ওর মাস। ওখানে 1 মোল হাইড্রোজেন তৈরি হচ্ছে, দ্যাট ইজ 22.4 লিটার অ্যাট এসটিপি। এটা নরমালি তৈরি হচ্ছে, নরমাল স্টয়চিওমেট্রিক হিসেব এটাই বলছে যে 22.4 লিটার তোমার 22.4 লিটার হাইড্রোজেন তৈরি হয়েছে। তাহলে আমাদের কাছে স্টেটমেন্টটা কেমন থাকবে, প্রপারলি লিখে তোমাকে করতে হবে এক্সামে মার্কস পেতে গেলে। 22.4 লিটার এসটিপি তে হাইড্রোজেন গ্যাস ইজ প্রোডিউসড, 22.4 লিটার এসটিপি তে হাইড্রোজেন গ্যাস ইজ প্রোডিউসড from 65.3 liter of zinc, from 65.3 গ্রাম জিঙ্ক। এটা হয়ে গেল আমাদের। তাহলে 10 টাইমস মানে 10 টাইমস ভাগ হয়ে গেছে। কোশ্চেনে দিয়েছে 2.24 লিটার, সহজ প্রবলেম। 2.24 লিটার হাইড্রোজেন গ্যাস is produced from 6.53 গ্রাম জিঙ্ক। তাহলে কতটা জিঙ্ক লাগবে? 6.53 গ্রাম জিঙ্ক লাগবে। দিস ইজ আওয়ার আনসার। সহজ প্রবলেম ছিল, কারণ 22.4 লিটার হুইচ ইজ 1 মোল, সেটা প্রডিউস করার জন্য 1 মোল দ্যাট ইজ 65.3 গ্রাম লাগছে। তাহলে 2.24 লিটার প্রডিউস করার জন্য 10 টাইমস 10 দিয়ে ডিভাইড হয়ে গেছে, 6.53 বা 6.54 গ্রাম জিঙ্ক লাগছে। ইজি প্রবলেম। পরেরটা মুভ করছি। তাহলে কি বলছে দেখো, a mixture of aluminium and zinc weighing 1.67 grams was completely dissolved in acid and 1.69 liters of hydrogen gas was evolved. তার মানে জিঙ্ক এবং অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক দুজনকেই ডিসলভ করে দেওয়া হয়েছে অ্যাসিডে, এবং তার জন্য টোটাল হাইড্রোজেন প্রডিউস হয়েছে 1.69 লিটার। দ্য হাইড্রোজেন গ্যাস ওয়াজ মেজার্ড এট এসটিপি কন্ডিশনস। হাইড্রোজেন গ্যাসের ভলিউমটা যেটা পেয়েছি ওটা এসটিপি তেই ভলিউম, মানে P1 V1 by T1 equal to P2 V2 by T2। এটাকে অ্যাপ্লাই করতে হচ্ছে না, এটাকে অ্যাপ্লাই করতে হচ্ছে না, কারণ এসটিপি তেই হাইড্রোজেন গ্যাসের ভলিউমটা আমরা পেয়েছি, রাইট? হোয়াট ওয়াজ দ্য মাস পার্সেন্ট অফ অ্যালুমিনিয়াম ইন অরিজিনাল মিক্সচার? অর্থাৎ যে মিক্সচারটা নিয়েছি, যে মিক্সচারে কিনা আমাদের কাছে 1.67 গ্রাম জিঙ্ক আর অ্যালুমিনিয়ামের যে মিক্সচার, সেখানে অ্যালুমিনিয়ামের মাস পার্সেন্টেজ কত বের করতে বলেছে। সো আমরা এরকম একটা কাজ করি, আমরা ধরে নিই অ্যালুমিনিয়াম প্রেজেন্ট আছে x গ্রাম মিক্সচারের মধ্যে, তাহলে জিঙ্ক প্রেজেন্ট থাকবে হচ্ছে 1.67 মাইনাস x গ্রাম, কারণ দুজনে মিলে টোটাল আছে 1.67, তাই না? দুজনে মিলে টোটাল কত আছে? দুজনে মিলে টোটাল আছে 1.67। তাহলে দুজনে মিলে যেহেতু টোটাল আছে 1.67,
অ্যালুমিনিয়াম এক্স হলে বাকিটা হচ্ছে জিঙ্ক আছে। এবারে অ্যাসিডে ডিসলভ করা হয়েছে, অ্যাসিডে যখন ডিসলভ করা হবে ডেফিনেটলি অ্যালুমিনিয়ামও অ্যাসিডের সঙ্গে রিঅ্যাক্ট করবে বা জিঙ্কও অ্যাসিডের সঙ্গে রিঅ্যাক্ট করবে। অর্থাৎ মিক্সচারের মধ্যে অ্যালুমিনিয়াম আছে, জিঙ্ক আছে, দুজনেই সেপারেটলি কিন্তু অ্যাসিডের সঙ্গে রিঅ্যাক্ট করবে যাতে কম্পাউন্ডটা তৈরি হতে পারে, যাই কম্পাউন্ড তৈরি হবে, এবং সেক্ষেত্রে সব ক্ষেত্রেই কিন্তু হাইড্রোজেন গ্যাস প্রডিউস হবে। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি অ্যালুমিনিয়াম যদি অ্যাসিডটার সঙ্গে রিঅ্যাক্ট করতো তাহলে কি ইকুয়েশন হতো। তাহলে যখন অ্যালুমিনিয়াম রিঅ্যাক্ট করবে তখন ইকুয়েশন হচ্ছে অ্যালুমিনিয়াম প্লাস অ্যাসিড, ধরে নিচ্ছি ধরো যে কোনো অ্যাসিড একটা HCl ধরে নিলাম HCl, ঠিক আছে, অ্যালুমিনিয়াম প্লাস HCl, তাহলে তৈরি হলো AlCl3 আর হাইড্রোজেন গ্যাস ইভলভ হলো। তাহলে এটাকে ব্যালেন্স করতে লাগবে, এখানে 2HCl লাগবে নাকি নাকি কি লাগবে বলো, এখানে 6HCl লাগবে, এখানে 3H2 তৈরি হবে, এখানে 2AlCl3, এখানে 2 অ্যালুমিনিয়াম। আই গেস এখন ব্যালেন্স হয়েছে। তাহলে অ্যালুমিনিয়াম প্লাস 6HCl যদি করি তাহলে 2AlCl3, অ্যালুমিনিয়াম ব্যালেন্সড, ক্লোরিনও ব্যালেন্সড, হাইড্রোজেনও ব্যালেন্সড। ওকে, তার মানে দেখতে পাচ্ছি 2 মোল অ্যালুমিনিয়াম থেকে 3 মোল হাইড্রোজেন প্রডিউস হচ্ছে। যখন অ্যালুমিনিয়ামকে অ্যাসিডে রিজলভ করছি তখন 2 মোল অ্যালুমিনিয়াম থেকে 3 মোল হাইড্রোজেন প্রডিউস হয়েছে। তাহলে এখানে মোলের রেসপেক্টে যদি লিখি তাহলে বলতে পারি 2 মোল অ্যালুমিনিয়াম থেকে এখানে 3 মোল হাইড্রোজেন প্রডিউস হয়েছে। আচ্ছা, 3 মোল হাইড্রোজেন মানে কত লিটার হবে তাহলে এসটিপি তে? 3 × 22.4 লিটার দিস মাচ হাইড্রোজেন প্রডিউস হয়েছে, মানে হবে যদি স্টয়চিওমেট্রিক্যালি রিঅ্যাকশন করে। কত মোল অ্যালুমিনিয়াম থেকে? 2 × অ্যালুমিনিয়ামের অ্যাটমিক ওয়েট হচ্ছে 27, তাই তো, 2 × 27 গ্রাম, দ্যাট ইজ কত গ্রাম হচ্ছে এটা বলো? 54 গ্রাম। তার মানে 54 গ্রাম অ্যালুমিনিয়াম থেকে তৈরি হয় দিস মাচ হাইড্রোজেন গ্যাস অ্যাট এসটিপি। তাহলে অ্যালুমিনিয়াম আছে কত? অ্যালুমিনিয়াম আছে x গ্রাম। তাহলে x গ্রাম থেকে তৈরি হবে, x গ্রাম থেকে কত তৈরি হবে? ইউনিটারি মেথড 3 × 22.4 ডিভাইডেড বাই 54 ইনটু x গ্রাম, x লিটার, রাইট? এটা হচ্ছে তাহলে নরমাল ইউনিটারি মেথড চলছে। তাহলে 2 মোল অ্যালুমিনিয়াম থেকে তৈরি হয়েছে 3 মোল হাইড্রোজেন। আফটার ব্যালেন্সিং স্টয়চিওমেট্রিকে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই আমাকে ব্যালেন্স করার কাজ করতে হবে। তাহলে ব্যালেন্স করার কাজ কেমন করে চলছে? যে আমরা প্রথমে ব্যালেন্স ইকুয়েশন লিখে নিয়েছি, যখন অ্যালুমিনিয়াম রিঅ্যাক্ট করেছে অ্যাসিডটার সঙ্গে এবং তৈরি হয়েছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস, ব্যালেন্স করলে পাচ্ছি 3 মোল হাইড্রোজেন গ্যাস প্রডিউস হয়েছে 2 মোল অ্যালুমিনিয়াম থেকে। তাহলে 2 মোল অ্যালুমিনিয়াম মানে হচ্ছে 2 × 27, 2 মোল অ্যালুমিনিয়াম মানে কত? 2 × 27, দ্যাট ইজ 54 গ্রাম। তাহলে 2 × 27 মানে 54 গ্রাম অ্যালুমিনিয়াম রিঅ্যাক্ট করেছে 3 মোল হাইড্রোজেন মানে 22.4 লিটার হাইড্রোজেন গ্যাসকে প্রডিউস করার জন্য, কারণ 1 মোল গ্যাসের ভলিউম হচ্ছে 22.4 লিটার। তাহলে 3 মোল গ্যাসের ভলিউম হবে 3 × 22.4 লিটার, রাইট? তাহলে x গ্রাম অ্যালুমিনিয়াম ধরেছি, x গ্রাম অ্যালুমিনিয়াম থেকে কতটা পাচ্ছি সেটা দেখে নিলাম। সো দিস মাচ অফ আমি হাইড্রোজেন গ্যাস প্রডিউস হচ্ছে ফ্রম অ্যালুমিনিয়াম ওনলি, অ্যালুমিনিয়াম থেকে প্রডিউস হচ্ছে দ্যাট মাচ হাইড্রোজেন গ্যাস, দ্যাট মাচ ভলিউম হাইড্রোজেন গ্যাস এসটিপি তে প্রডিউস হয়েছে। সেম ওয়েতে আমাকে জিঙ্কের জন্য করতে হবে। তাহলে এটা হয়ে গেল 1 নাম্বার পার্ট, পার্ট 1। পার্ট 2 তে যাবে এবারে জিঙ্কের জন্য, যেখানে জিঙ্কের সঙ্গে একইভাবে HCl এর রিঅ্যাকশন হবে, ZnCl2 তৈরি হবে আর হাইড্রোজেন গ্যাস তৈরি হবে, এবং সেখানে আমাকে হিসাব করে বের করতে হবে যে জিঙ্ক তো নিয়েছি 1.67 - x, দিস মাচ অফ জিঙ্ক আছে, সেখান থেকে কতটা হাইড্রোজেন গ্যাস তৈরি হতে পারে। তো চলো আমরা দেখছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি জিঙ্ক প্লাস অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন হলো, তাহলে তৈরি হলো ZnCl2 প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি হলো, হাইড্রোজেন গ্যাস তৈরি হলো। এটাকে ব্যালেন্স করলে এখানে আসে 2HCl। তাহলে মোলের হিসাব বলছে এখানে 1 মোল জিঙ্ক ইউজ হয়েছে আর এখানে 1 মোল হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছে। 1 মোল হাইড্রোজেন গ্যাস মানে 22.4 লিটার হাইড্রোজেন গ্যাস এট এসটিপি। 1 মোল হাইড্রোজেন মানে হচ্ছে 22.4 লিটার গ্যাস এট এসটিপি, আর 1 মোল জিঙ্ক মানে হচ্ছে অ্যাটমিক ওয়েট কত? অ্যাটমিক ওয়েট মুখস্থ রাখতে বলেছি অনেকবার, 65.3 বা 65.4, 65.3 বা 4 ধরতে পারি, দ্যাট মাচ গ্রাম হচ্ছে জিঙ্ক। ঠিক আছে, তো অ্যাটমিক ওয়েটের ভ্যালুগুলো তোমাকে অবভিয়াসলি মেমোরাইজ করে রাখতে হবে, এটাও ক্লাসে অনেকবার বলেছি। আপ টু জিঙ্ক পর্যন্ত মানে 30, অ্যাটমিক নাম্বার 30 হচ্ছে জিঙ্ক পর্যন্ত তোমাকে কিন্তু মেমোরাইজ করে রাখতে হবে। সো একবার প্রথম থেকে অ্যাটমিক নাম্বার ওয়াইজ এলিমেন্টগুলো একবার রিকল করে নি। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। সেই জিঙ্ক অবধি তোমাকে অ্যাটলিস্ট অ্যাটমিক নাম্বারগুলো, অ্যাটমিক নাম্বারের পাশাপাশি অ্যাটমিক ওয়েট গুলো কিন্তু মেমোরাইজ রাখতে হবে। সো 65.3 গ্রাম জিঙ্ক থেকে কিন্তু আমরা 22.4 লিটার পাচ্ছি। তাহলে আমরা 1.67 - x দিস মাচ অফ জিঙ্ক আমরা নিয়েছি। এখান থেকে কত পাবো? এখান থেকে পাবো আবার ইউনিটারি মেথড
22.4 divided by 65.3 into 1.67 minus x. This much liter হাইড্রোজেন গ্যাস আমরা এসটিপি তে পাবো। এসটিপি তে this much liter হাইড্রোজেন গ্যাস পাবো। এবার এই যে দুটো লিটার আমরা পেলাম, অ্যালুমিনিয়াম থেকেও পেলাম x গ্রাম অ্যালুমিনিয়াম থেকে পেয়েছি this much liter হাইড্রোজেন গ্যাস, আবার 1.67 মাইনাস x দ্যাট মাচ জিঙ্ক থেকেও পেলাম কতটা হাইড্রোজেন গ্যাস। এই দুটো হাইড্রোজেন গ্যাসের সামেশন কত কোশ্চেনে দিয়ে দিয়েছে। টোটাল this much liter অফ হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছে। টোটাল হাইড্রোজেন কতটা তৈরি হয়েছে? টোটাল হাইড্রোজেন তৈরি হয়েছে 1.69 লিটার। এতটা হাইড্রোজেন টোটাল তৈরি হয়েছে। তাহলে আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলতে পারি? দেয়ারফর এই যে ভলিউম দুটো পেলাম 22.4 ডিভাইডেড বাই অ্যালুমিনিয়াম কত ছিল 54, তাই তো 54 ইনটু x, দেখে নি ঠিক লিখলাম কিনা, না সরি 3 ইনটু 22.4, 3 ইনটু 22.4, 3 ইনটু 22.4 বাই 54 ইনটু x, 3 ইনটু 22.4 বাই 54 ইনটু x প্লাস কত 22.4 বাই 65.3 ইনটু 1.67 মাইনাস x। এই দুটো সামেশন কত? এই টোটালটা সামেশন হচ্ছে 1.69। এখান থেকে কুইকলি আমাকে x ক্যালকুলেট করে দিতে হবে। x ক্যালকুলেট করলে সেটাই অ্যালুমিনিয়ামের অ্যামাউন্ট হবে। সেখান থেকে পার্সেন্টেজ অফ x কেমন করে বেরোবে? পার্সেন্টেজ অফ x বেরোবে হচ্ছে, আর আমাকে অ্যালুমিনিয়ামের পার্সেন্টেজ বের করতে বলেছে। সো পার্সেন্টেজ অফ অ্যালুমিনিয়াম এটা হবে হচ্ছে x বাই টোটাল হচ্ছে 1.67 ইনটু 100, এটা হবে ফাইনাল আনসার। তো এখান থেকে x বের করো কত হচ্ছে, এখান থেকে x বের করতে হবে তোমাকে, অবভিয়াসলি কমপ্লিকেটেড ক্যালকুলেশনস হতে চলেছে। সো এখান থেকে কাজ করতে পারো 22.4 কে কমন নিয়ে নিতে পারো, 22.4 কে কমন নিয়ে নিতে পারো, দিয়ে ওদিকে ডিভাইড করে দিতে পারো, তাহলে 22.4 ফ্যাক্টরটা বেরিয়ে যাবে। 22.4 ফ্যাক্টরটাকে কমন নিয়ে ওদিকে ডিভাইড করে দিতে পারো, তাহলে 22.4 ফ্যাক্টরটা বেরিয়ে যাবে। 22.4 ফ্যাক্টরটা বেরিয়ে গেলে একটু ইজি হবে ক্যালকুলেশনস করে ফাইনালি তোমাকে এখান থেকে x বের করতে হবে। x বার করার পরে পার্সেন্টেজ অ্যালুমিনিয়াম বের করবে কেমন করে? x পেয়েছি টোটাল ছিল 1.67 ইনটু 100 করলে x এর পার্সেন্টেজ বেরিয়ে যাবে, অ্যালুমিনিয়ামের পার্সেন্টেজ বেরিয়ে যাবে, যেটা কিনা আমাকে জানতে চেয়েছিল। তো এখান থেকে x বের করাতে আমি যাচ্ছি না আলাদা করে, তোমরা এটা করে নেবে, কারণ এইসব সিম্পল অ্যালজেব্রাতে আমি ঢুকছি না এখন। ওকে, আমাদের অনেক প্রবলেম সলভ করতে হবে। সো এখান থেকে x বের করবে, পার্সেন্টেজ বের করবে, কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করবে, আদারওয়াইজ আমরা নেক্সট প্রবলেমে মুভ করব। এখানে কারোর কোনো ডাউট থাকলে আমাকে এক্ষুনি জিজ্ঞেস করবে, কারোর যদি কোন রকম কোনো ডাউট থাকে এক্ষুনি আমাকে জিজ্ঞেস করবে, আদারওয়াইজ আমরা এক্ষুনি নেক্সট প্রবলেমে মুভ করব, যে কেমন করে এখান থেকে x বের করতে হবে, মানে x বের করার পরে কেমন করে কি করব। ওকে, চলো তাহলে নেক্সট স্টেপে যাই। কি বলছে দেখো, 1 গ্রাম, আচ্ছা সকলের কাছে ক্লিয়ার তো? দেখি কে কে জয়েন করেছে। অরাত ক্লিয়ার? প্রত্যেকের সঙ্গে দেখে নি। অরাত ক্লিয়ার? ওকে। তিতাস? ওকে। অনিক? ওকে। সৌহার্দ বলছে ক্লিয়ার। অর্ণা জয়েন করেছে দেখছি, ওকে ক্লিয়ার। অভিনব? ওকে। আয়ুষ, অর্ণা, দেবাত্রী? ওকে। জেনিফার? মেরিলিন তোর কি ক্লিয়ার হয়েছে? সত্যি ক্লিয়ার হয়েছে মেরিলিনের? বুঝতে পেরেছিস তো? ওকে। প্রমা তো ক্লিয়ার হোপফুলি। কিরে প্রমা, আওয়াজ এখন ঠিক আছে? ওকে। সমৃদ্ধি? শ্রেয়া? ত্রিপর্ণা? ওকে। আচ্ছা সুকুমার দে, এটাকে সুকুমার দে এটা কি মনে হয় কোনো পেরেন্টের আইডি মনে হচ্ছে। শুভম? ওকে শুভম, তোমার ক্লিয়ার হয়েছে? ওকে, চলো তাহলে পরেরটা যাচ্ছি। তো এখান থেকে এক্স কি কারো বেরোলো? কেউ কি এক্স বের করেছে? এক্স বের করলে বলো, তাহলে করে দিতাম। এক্স কি কেউ বের করেছে? এখন আবার কে জয়েন করতে চায়?
1.24 হতেও পারে, দেখছি 1.24 দিয়ে পার্সেন্টেজটা বের করতে হলে 1.24 করে কত পার্সেন্টেজ হচ্ছে সেটা দেখ। 1.24 করে কত পার্সেন্টেজ আসছে সেটা একবার দেখ। 1.24 বাই 1.67 ইন্টু 100 কত আসছে? 1.24 বাই 1.67 বাই ইন্টু 100 কত আসছে পার্সেন্টেজটা বল একবার। 74.25%। একবার আনসারটা দেখি। এই যে 75% আনসার আছে, সব মোটামুটি ঠিকই আছে। তাহলে এক্স এর ভ্যালু কত কত লিখবে? এক্স এর ভ্যালু, এক্স এর ফাইনাল ভ্যালু কত বের হলো বল একটু কেউ একজন। 1.24 বের হচ্ছে এক্স এর ভ্যালু, সমৃদ্ধি এটাই বের হচ্ছে। ওকে, তাহলে এক্স বের হচ্ছে 1.24, তাহলে এখান থেকে পার্সেন্টেজ বেরোবে 1.24 বাই 1.67 ইনটু 100 হুইচ উইল রাফলি কাম কত? 74.25% নাকি রে? 74.25% আমাদের আনসার। এখান থেকে এক্সট্রা সলভ করলে 1.24 বেরিয়েছে, তাহলে পার্সেন্টেজ বেরিয়ে যাবে। আচ্ছা, তাহলে জিঙ্কের পার্সেন্টেজ কত বেরোবে? জিঙ্ক অবভিয়াসলি বেরোবে 100 মাইনাস এটা করে দিলে যেটা থাকবে সেটাই জিঙ্কের পার্সেন্টেজ। জিঙ্কের পার্সেন্টেজ বের করার জন্য 100 থেকে এটা মাইনাস করবো, ওটাই জিঙ্কের পার্সেন্টেজ হবে। চলো তাহলে পরেরটাই যাই। 1 গ্রাম অফ কার্বন আর বার্নড ইন আ ক্লোজড ভেসেল কন্টেনিং 1.5 গ্রাম অফ অক্সিজেন। মানে 1 গ্রাম কার্বন আছে, 1.5 গ্রাম অক্সিজেন আছে। Which reactant is left in excess? কে এক্সট্রা পড়ে আছে? Find the mass of the excess reactant and mass of the product formed. ওকে, চলো দেখা যাক। সো কার্বনকে যখনই আমরা ক্লোজড ভেসেলে বার্ন করছি অক্সিজেনের প্রেজেন্সে, অবভিয়াসলি কার্বন ডাই অক্সাইড গ্যাস ফর্ম করছে। ব্যালেন্সড ইকুয়েশন আছে, মোলের রেসপেক্টে বলতে গেলে আমরা বলবো 1 মোলের সঙ্গে 1 মোল রিঅ্যাক্ট করছে, দিয়ে 1 মোল CO2 গ্যাস প্রডিউস করছে। এটা হচ্ছে মোলের হিসেব। এখন 1 মোল মানে কত গ্রাম? 12 গ্রাম রিঅ্যাক্ট করেছে। এখানে 1 মোল মানে কত গ্রাম? 16 ইন্টু 2 দ্যাট ইজ 32 গ্রাম হচ্ছে অক্সিজেনের মাস। এখানে 1 মোল মানে কত গ্রাম? 12 প্লাস 16 ইন্টু 2 দ্যাট ইজ 44 গ্রাম হচ্ছে 1 মোল। তাহলে কত কত গ্রাম তৈরি হয়েছে পেয়ে গেছি। এবারে আমাদের কত নিয়েছে? 1 গ্রাম কার্বন নেওয়া হয়েছে 1.5 অক্সিজেনের সঙ্গে। 1 গ্রাম কার্বন নেওয়া হয়েছে 1.5 অক্সিজেনের সঙ্গে। তাহলে এখানে যদি 1 গ্রাম কার্বনের সঙ্গে রিঅ্যাক্ট করায় তাহলে অক্সিজেন কতটা লাগবে দেখি। জরুরি নয় যে 1 গ্রাম কার্বনের সঙ্গে পুরোপুরি 1.5 অক্সিজেনের রিঅ্যাক্ট করবে। অক্সিজেন বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে, দেখবো। কারণ 12 গ্রামের সঙ্গে 32 গ্রাম রিঅ্যাক্ট করে, তাহলে 1 গ্রামের সঙ্গে 32 বাই 12 দিস মাচ গ্রাম রিঅ্যাক্ট করবে। এটা কত আসছে বলো? 32 বাই 12 করলে 4 দিয়ে কাটাকাটি হয়ে যায়, 4 8 4 3 8 বাই 3 গ্রাম। 8 বাই 3 গ্রাম মানে কত গ্রাম হচ্ছে? 8 বাই 3 গ্রাম মানে কত গ্রাম হচ্ছে? 2.67 গ্রাম অক্সিজেন ইজ রিকোয়ার্ড। পয়েন্ট হচ্ছে 2.67 গ্রাম অক্সিজেন নেই আমার কাছে, তার থেকে কম অক্সিজেন আছে। তার মানে এতটা 1 গ্রাম কার্বনকে কমপ্লিটলি বার্ন আউট হতে গেলে 1 গ্রাম কার্বনকে কমপ্লিটলি বার্ন আউট হতে গেলে according to stoichiometry calculation 2.67 gram oxygen is required, but we don't have that much of oxygen in our question. We have only 1.5 gram of oxygen in our question. তার মানে অক্সিজেন তো এক্সট্রা লাগছে, যেটা আমার কাছে নেই। অক্সিজেনেরই শর্টেজ আছে, যেটা শর্টেজ আছে তাকে বলা হয় লিমিটিং রিয়েজেন্ট, সেটাকে ধরে ফার্দার ক্যালকুলেশন করতে হবে। তার মানে এই ওয়েতে যে আমি ক্যালকুলেশনটা করছিলাম, দিস ইজ আ রং ওয়ে অফ ক্যালকুলেশন হয়ে গেল। এটা রং ওয়ে অফ ক্যালকুলেশন হয়ে গেল, কারণ অক্সিজেন শর্টেজ আছে। অক্সিজেনের শর্ট আছে, অক্সিজেন ইজ লিমিটেড, অক্সিজেন লিমিটেড অ্যামাউন্টে আছে এবং সেই কারণে এটাকেই বলা হয় লিমিটিং রিয়েজেন্ট। তাহলে এখানে অক্সিজেন হয়ে গেল লিমিটিং রিয়েজেন্ট, কারণ 1 গ্রাম অক্সিজেন 1 গ্রাম কার্বনকে কমপ্লিটলি বার্ন আউট করতে যা অক্সিজেন রিকোয়ার্ড অ্যাকর্ডিং টু স্টয়চিওমেট্রিক ক্যালকুলেশন, আমার কাছে তার থেকে কম অক্সিজেন ইজ গিভেন। তার মানে আমাকে এখন ওই কম অক্সিজেনের অ্যামাউন্ট ধরে টোটাল ক্যালকুলেশনটা করতে হবে, যেটা এখানে লিমিটিং রিয়েজেন্ট। তাহলে কি করে করব? তাহলে আবার লিখছি কার্বন প্লাস অক্সিজেন, সেখান থেকে তৈরি হলো কার্বন ডাই অক্সাইড। হিসেবে আমরা জানি এখানে 12 গ্রাম লাগে, এখানে 32 গ্রাম লাগে, এখানে 44 গ্রাম প্রোডিউসার, রাইট? এখন আমার এইটা আছে 1.5 গ্রাম, তাহলে কার্বন কত গ্রাম লাগবে এটা ডিসকাস করি। 1.5 গ্রামের জন্য কার্বন লাগবে হচ্ছে, কার্বন কত লাগবে? 12 বাই 32 ইন্টু 1.5, এইটা কার্বন লাগবে আমার, রাইট? 12 বাই 32 ইন্টু 1.5, তাহলে এটা কত হচ্ছে দেখি। এটা হচ্ছে 4 দিয়ে 4 3 12, 4 8 32, আর 3 এখানে কত হচ্ছে?
4.5/8 দিস মাচ গ্রাম, এটা কত হচ্ছে একটু বলো তো? দিস মাচ গ্রাম 4.8/5 এটা কত গ্রাম হচ্ছে একটু বলো? 8 8 5 40, this much gram carbon is required, am I correct? একটু চেক করে বলবে। 1.5 গ্রাম অক্সিজেন যদি থেকে থাকে তাহলে this much carbon maximum can be burnt out, তার মানে এক্সেস কতটা থাকবে? এক্সেস কার্বন ইজ ইকুয়াল টু নিয়েছি 1 গ্রাম, তার মধ্যে উড়ে গেছে 0.5625 গ্রাম, তাহলে বাকিটা এক্সেস পড়ে থাকবে। বাকিটা এক্সেস মানে মাইনাস করলে কত হচ্ছে বলো? 1 মাইনাস 0.5625, আর কার্বন 0.5625 থাকবে। এটাতে কোনো কনফিউশন আছে কিনা বলবে? ক্যালকুলেশন আমার কথা ভুল হয়নি তো? আচ্ছা, মাইনাস করলে কত হয়? এটা হচ্ছে 1 থেকে মাইনাস করলে 5, 2 আর 1 এ 3, তাহলে 7, 7, তারপরে হচ্ছে 6 আর 1 এ 7, তাহলে 3, আর এটা হচ্ছে 5 আর 1 এ 6, তাহলে 4, 0.4375 গ্রাম কার্বন এক্সেস পড়ে থাকবে। ঠিক আছে। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড কতটা প্রডিউস হবে? এখান থেকে কার্বন ডাই অক্সাইড প্রডিউস হবে 1.5, এটাকে নিয়ে ক্যালকুলেশন চলছে। এখান থেকে কার্বন ডাই অক্সাইড প্রডিউস হবে 44/32 ইন্টু 1.5 গ্রাম। সো এটা কত হচ্ছে? এটাও 4 দিয়ে ডিভাইড হয়ে যাবে, 4 11 4 8, 4 11 আর 4 8, তাই তো? তাহলে 11 ইন্টু 1.5 কত হয়? 11 ইন্টু 1.5 করলে 16.5, so 16.5 divided by 8 হচ্ছে 16.5 divided by 8 গ্রাম this much of carbon dioxide will be produced। এটা হচ্ছে 8 দিয়ে 16, 8 6 48, 8 দিয়ে 16, 8 5 40, so this much gram of carbon dioxide will be produced। তার মানে after everything will be over, total mass কত হবে? অক্সিজেন তো পুরোপুরি কনজিউমড হয়ে গেছে, আফটার এভরিথিং উইল বি ওভার টোটাল মাস হবে হচ্ছে এই রেসিডিউ কার্বন, কার্বন যেটা এক্সেস পড়ে আছে, এক্সট্রা কার্বন 4375.4375 প্লাস কার্বন ডাই অক্সাইড যেটা তৈরি হচ্ছে, বিকজ ক্লোজড ভেসেল ছিল, কেউ কিন্তু পালাতে পারেনি। ক্লোজড ভেসেল ছিল, কেউ কিন্তু পালাতে পারেনি। এই দুটোকে অ্যাড করলে টোটাল যেটা পাওয়া যাবে এটাই হবে টোটাল মাস আফটার দ্য রিঅ্যাকশন ইজ ওভার ক্লোজ সিস্টেমের মধ্যে, বিকজ অক্সিজেন কনজিউম হয়ে গেছে টোটালি। 0 7 দিয়ে 9 রেখে 10, 7 3 9 রেখে 10, 4 রেখে 5, 2.5 গ্রাম হোপফুলি, am I right? টোটাল মাস 2.5 গ্রাম দাঁড়াচ্ছে কি? 2.5 গ্রাম। ওকে, তাহলে আমরা সবই পেয়ে গেলাম। আমরা দেখলাম এক্সেস কার্বন থাকবে যেটা কিনা লেফট ওভার থাকছে 0.4375 গ্রাম, কার্বন কনজিউম হয়ে গেছে 0.5625 গ্রাম, 1.5 গ্রাম অক্সিজেন, এটা লিমিটিং রিয়েজেন্ট ছিল, এটাকে নিয়ে সমস্ত কাজ করতে হচ্ছে, বিকজ দিস মাচ অক্সিজেন দিস মাচ কার্বন কি ম্যাক্সিমাম বার্ন আউট করতে পারে। টোটাল 1 গ্রাম কার্বনকে বার্ন আউট করতে পারছে না। টোটাল 1 গ্রাম কার্বনকে বার্ন আউট করতে গেলে একটু আগে ক্যালকুলেট করে দেখেছি বেশি অক্সিজেন লাগছিল, যেটা কিনা আমাদের প্রোভাইড করা নেই। আচ্ছা, তাহলে এই অক্সিজেনটা এই দিস মাচ কার্বনকে বার্ন আউট করলে ম্যাক্সিমাম কতটা কার্বন ডাই অক্সাইড তৈরি হবে সেটাও পেলাম। তাহলে আফটার রিঅ্যাকশন অক্সিজেন ইজ কমপ্লিটলি বার্ন আউট, আর কার্বন ডাই অক্সাইড ক্লোজ ভেসেল বলে পড়ে আছে, আর লেফট ওভার কার্বন রেসিডিউ পড়ে আছে। দুজনের টোটাল মাসকে অ্যাড করলে আমরা টোটাল মাস পেয়ে যাবো। সো দিস উইল বি দ্য টোটাল মাস, যেটা কিনা আমাদের কোয়েশ্চেন্সে এইগুলোই জানতে চেয়েছিল। ঠিক আছে, লিমিটিং রিএজেন্ট হচ্ছে অক্সিজেন। ওকে, ক্লিয়ার? চলো তাহলে পরের টাইম মুভ করছি। বলো বলো, বল 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 আরেকবার বল। বুঝলাম না, আরেকবার বল। 1 গ্রামে তো কার্বন নিয়েছিলাম রে, শুরুতে কার্বন 1 গ্রাম দিয়েছে না? তাহলে 1 গ্রাম কার্বন দিয়েছিল, এই 1 গ্রাম কার্বনের মধ্যে সার্টেন অ্যামাউন্টের কার্বন ইউজ হয়ে গেছে, তাহলে বাকিটা বের করব কি করে? 1 গ্রাম থেকেই তো মাইনাস করব। ঠিক আছে অভিনব, মাথায় ঢুকলো তো? আমরা কত গ্রাম নিয়ে স্টার্ট করেছিলাম? 1 গ্রাম নিয়ে স্টার্ট করেছিলাম না?
যে 1 গ্রামের কমপ্লিট কম্বাশনের জন্য অক্সিজেন লাগছিল 2.67 গ্রাম, এতটা অক্সিজেন আমরা অ্যাফোর্ড করতে পারছিলাম না, তাই অক্সিজেন 1.5 দেওয়া আছে। অক্সিজেন 1.5 কে ইউজ করার জন্য কত গ্রাম কার্বন লাগলো সেটা বের করলাম অক্সিজেনকে লিমিটিং ধরে। তখন দেখলাম কার্বন লাগলো 0.5625, তাহলে 1 গ্রাম নিয়েছিলাম, 0.5625 ইউজ হয়ে গেছে, তাহলে বাকি কত থাকবে? 1 থেকেই তো মাইনাস করবো, তাই না? ক্লিয়ার অভিনব? বেশ, চলো ফ্যান্টাস্টিক। চলো পরেরটা যাচ্ছি আমরা তাহলে। A sample of nitric acid is 55% by mass. একটা নাইট্রিক অ্যাসিডের স্যাম্পল আছে, বলছে 55% বাই মাস। 55% বাই মাস, এই কথার মানে কি? কি আমাকে বলবে? এই কথার মানেটা আমাকে কেউ একজন বলো। হোয়াট ডু ইউ মিন বাই 55% বাই মাস? ভেরি গুড। 100 গ্রাম সলিউশনের মধ্যে 55 গ্রাম HNO3 প্রেজেন্ট আছে, রাইট? গুড। তাহলে সলিউশনের মাস কত? সলিউশন ইজ ইকুয়াল টু 100 গ্রাম। তার মধ্যে নাইট্রিক অ্যাসিড আছে কত? 55 গ্রাম। Calculate the mass of nitric acid present in 100 cc of the sample if its density is 1.36 gram per cc. সলিউশন আছে 100 গ্রাম, তাহলে 100 গ্রাম সলিউশনের ভলিউম কত? সলিউশন 100 গ্রাম, 100 গ্রামের ভলিউম কত? মাস দিয়ে দিয়েছি, ভলিউম পেতে চাই, ডেনসিটি দেওয়া আছে, তাহলে এদের মধ্যে রিলেশন কি? মাস ইজ ইকুয়াল টু ডেনসিটি বাই ভলিউম, নাকি রে? না সরি, ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম। ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম। তাহলে ভলিউম কত হবে? ভলিউম হচ্ছে মাস বাই ডেনসিটি। ভলিউম হবে মাস বাই ডেনসিটি। মাস 100 গ্রাম, ডেনসিটি গিভেন 1.36, তাহলে 100 বাই 1.36 দিস মাচ সেন্টিমিটার কিউব বা সিসি, এটা হচ্ছে সলিউশনটার ভলিউম। তাহলে দিস মাচ সলিউশনের ভলিউম, তার মধ্যে নাইট্রিক অ্যাসিড আছে 55 গ্রাম, রাইট? ক্যালকুলেট দ্য মাস অফ নাইট্রিক অ্যাসিড চেয়েছে, তাহলে আমরা বলতে পারি 100 বাই 1.36 সেন্টিমিটার কিউব সলিউশন কন্টেন্স 55 গ্রাম নাইট্রিক অ্যাসিড। যার বুঝতে অসুবিধা হবে না জিজ্ঞেস করবে, কারণ আমরা অঙ্কের ক্লাস করছি, এখানে তো থিওরি ডিসকাশন করছি না, এগুলো সমস্ত কিছু আমাদের হয়ে গেছে ক্লাসে অলরেডি। সো যদি কারোর অঙ্কের কোথাও বুঝতে অসুবিধা হয় যে কি কোত্থেকে প্রবলেমটা এলো বা কিভাবে করছি বা ফর্মুলা কি ইউজ করছি বা কনসেপ্টের পিছনে কি ইউজ করছি, কারোর কোথাও অসুবিধা হলে আমাকে বলতে হবে। প্রথম কথা তোমার মাথায় রাখতে হবে যে ক্লাসে এই মোমেন্টে 16 জন স্টুডেন্টস প্রেজেন্ট আছে, ওকে আমাকে বাদ দিলে 15 জন। 15 জন স্টুডেন্টস ক্লাসে এই মোমেন্টে প্রেজেন্ট আছে। এই 15 জনের মধ্যে যদি তুমি মুখ ফুটে নিজের প্রবলেমটা বলতে না পারো, যদি এটা মনে করে শাইনেস থেকে চুপ হয়ে যাও যে বাকিরা কেউ তো বলছে না তাহলে আমিও বলবো না, তাহলে কিন্তু তোমার লস হচ্ছে, কারণ তুমি বুঝতে পারছো না। তাই কে বুঝতে পারলো বা কে বুঝতে পারলো না, কে বললো বা কে বললো না, এটাকে ওভারকাম করে তোমাকে তোমার পয়েন্টটা রাখতে হবে। আমি অবশ্যই তোমার পয়েন্ট ক্ল্যারিফাই করব। তাই এখানে এরকম কোনো শাইনেসের ব্যাপার নেই, কোনো ইন্ট্রোভার্টিজমের কোনো ব্যাপার নেই, বা কোনো এখানে তুমি বারবার জিজ্ঞেস করলে এখানে আমি ইরিটেট হয়ে যাব এরকম কোনো ব্যাপার নেই, বা বন্ধু বান্ধবরা হাসাহাসি করবে এরকম কোনো ব্যাপার নেই। এখানে সকলে জানে আমাদের ব্যাচ অত্যন্ত ফ্রেন্ডলি থাকে, অফলাইন ব্যাচে যারা ক্লাস করে তারা অলরেডি সবাই জানে। তাই যার যেখানে প্রবলেম সে সেখানে জিজ্ঞেস করে নেয়। তাই তোমরা যারা নতুন জয়েন করেছো তোমাদের কাছে আমার ক্লিয়ার মেসেজ এটাই যে যদি তোমারও কোথায় প্রবলেম হয় তোমাকে আনমিউট করে নিজের কথা বলতে হবে। একই অনলাইনে আছো, আর আমি তো ঈশ্বর নই যে আমি তোমার মনের কথা বুঝতে পারবো। তো তোমাকে কিন্তু তোমার প্রবলেম যদি অনেকের হতেও পারে প্রবলেম হচ্ছে বা হচ্ছে না, যদি কারো কোথায় কোনো কনসেপ্ট কোনো ক্যালকুলেশন, কারণ এখানে আমরা কোনো থিওরি ডিসকাশন করছি না, আমাদের শুধু নিউমেরিক্যাল হচ্ছে, সমস্ত ক্লাসেস হয়ে গেছে থিওরি। তো আমরা ওই জন্য জাস্ট নিউমেরিক্যাল প্রবলেমগুলো ফোকাস করছি। কারোর কোথাও প্রবলেম হলে তোমাকে আনমিউট করে নিজে থেকে বলতে হবে যে স্যার এই জায়গাটা আরেকবার বলুন বা আরেকবার রিপিট করুন, বা এখানটা কেমন করে হলো বুঝতে পারলাম না, আদারওয়াইজ আমার পক্ষে বোঝা সম্ভব হবেই না, আর তোমার গ্যাপই রয়ে যাবে। So 100 by 1.36 centimeter cube solution contains 55 gram HNO3. তাহলে অর্থাৎ আমি তোমাকে একটু বকা দিতে পারি বা বাকিরা কেউ জিজ্ঞেস করছে না তাই আমিও জিজ্ঞেস করব না, অর্ধেক বুঝেছি অর্ধেক বুঝিনি কিন্তু সেটাকেই হ্যাঁ বুঝেছি বলে চালিয়ে দিলাম, এইগুলো আমি রিকোয়েস্ট করব না করতে। 100 by 1.36 সেন্টিমিটার কিউব সলিউশনে
55 গ্রাম HNO3 প্রেজেন্ট আছে, আমাকে জানতে চেয়েছে 100 সিসি সলিউশনে কতটা প্রেজেন্ট থাকবে। তাহলে 100 সেন্টিমিটার সলিউশনে 100 সেন্টিমিটার কিউব সলিউশনে ইউনিটারি মেথড ঐকিক নিয়ম চলছে, 55 ডিভাইডেড বাই 100 বাই 1.36 ইনটু 100 গ্রাম HNO3 প্রেজেন্ট থাকবে। তাহলে এখানে তোমাকে একটা ইম্পর্টেন্ট ট্রিক্স শেখাই, দেখো ইম্পর্টেন্ট ট্রিক্সটা তোমাকে আমি শেখাই। এখানে কি বলছে দেখো, ভালো করে দেখবে এখানে কি বলতে চাইছে এক্স্যাক্টলি। এখানে দেখো এই 100 বাই 1.36 কে অনেকেই হয়তো এখানেই ক্যালকুলেট করে বসে থাকবে, যে 100 বাই 1.36 কে ক্যালকুলেট করে বসে থাকি। এই ক্যালকুলেশনটা করার দরকার ছিল না, কেন বলো তো? এই দেখো 100 বাই 1.36 তো 100 কাটছে, তো এখানে ফালতু ফালতু ক্যালকুলেশনস করো না। তোমরা যেই এক্সাম দেবে, তোমরা নিট এক্সাম দেবে, যেই নিট এক্সামসে এত ক্যালকুলেশনস করার সময় থাকবে না, রাইট? তাই তোমাকে কিন্তু অনেক স্মার্ট ওয়েতে অঙ্ক করতে হবে, অযথা ক্যালকুলেশনকে অ্যাভয়েড করতে হবে, গেস লাগাতে হবে কাটতে পারে কি না। তো দেখতে পাচ্ছি ক্লিয়ারলি কাটছে, তাহলে এখানে কেন আমি আগে থেকে ক্যালকুলেশন করব, রাইট? তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল 55 ইনটু 1.36 গ্রাম HNO3। কত দাঁড়াচ্ছে এটা বলো একটু, এটাকে মাল্টিপ্লাই করে বলো কত হচ্ছে, কত আসছে বল একটু, অনেক বল। 74.8 গ্রাম HNO3 তাহলে প্রেজেন্ট আছে, রাইট? তাহলে আমাকে যদিও বা সলিউশনে ভলিউম দিয়েছিল 100 গ্রাম, 100 গ্রাম ভলিউম দিয়েছিল, সঙ্গে ডেনসিটি দিয়েছিল, তো আমি 100 গ্রাম মাস দিয়েছিল, সঙ্গে ডেনসিটি দিয়েছিল, আমি ভলিউম বার করেছি, ওই ভলিউমের মধ্যে কতটা প্রেজেন্ট আছে, তাহলে 100 সেন্টিমিটার কিউবে কতটা প্রেজেন্ট আছে, ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথড হয়েছে, এবং আমরা ফাইনাল আনসারে পৌঁছে গেছি। সহজ প্রবলেম ছিল, কিন্তু এই সহজ প্রবলেমগুলো এক্সাম হলে কঠিন হয়ে যায়। চলো পরেরটাই যাচ্ছি, কি বলছে দেখি। 1 liter sample of sea water is found to contain 5.8 into 10 to the power minus 3 gram of dissolved oxygen. Calculate the concentration of the dissolved oxygen in sea water in ppm. Okay, so ppm মানে কি 10 to the power 6 এ কতটা আছে? 1 liter sample of sea water, 1 liter sea water, 1 liter sea water, okay, that much oxygen আছে। sea water এর concentration চাই ppm এ, 1 liter sea water পার্টস পার মিলিয়ন, ppm বাই করতে বলেছি। ppm এর ফর্মুলা কি, ppm এর কনসেপ্ট কি, যে 10 টু দি পাওয়ার 6 এর মধ্যে কতটা আছে, কিন্তু এখানে কথা হচ্ছে 1 লিটার সি ওয়াটার দিয়েছে, তাতে কত গ্রাম অক্সিজেন আছে দিয়েছে, কিন্তু 1 লিটারের মাস কত, মাস জানতে গেলে আমার ভলিউম লাগবে, ডেনসিটি লাগবে, কিন্তু সি ওয়াটারের ডেনসিটি যে দিয়ে দেয়নি। So 1 liter seawater is found to contain acha mg per liter, that will be also ppm, mg per liter করলেও ppm হয়, কিন্তু mg per liter, এটা তো mg per liter হলে কেন, সি ওয়াটারের ডেনসিটি জানা উচিত ছিল, সি ওয়াটারের ডেনসিটি না জানলে কি করে করব, মাসে নিয়ে যাব কি করে। আচ্ছা এনিওয়ে, আমার মনে হয় কোশ্চেনটাতে সি ওয়াটারের ডেনসিটি দিয়ে থাকা উচিত ছিল, আদারওয়াইজ মাসে ওকে কনভার্ট করা পসিবল হচ্ছে না। সো আমরা অ্যাজিউম করে নিচ্ছি সি ওয়াটারের ডেনসিটিকে আবার 1 ও ধরতে পারছি না, সি ওয়াটারের ডেনসিটি কিন্তু একটা প্রবলেম আছে, ওকে আবার সি ওয়াটারের ডেনসিটিকে 1 ধরতে পারছি না কেন? কে বলবে সি ওয়াটারের ডেনসিটিকে 1 কেন ধরতে পারছি না? কারণ এমনিতে ওয়াটারের ডেনসিটি আমরা 1 ধরে থাকি, তো সি ওয়াটারে আমরা 1 কেন ধরতে পারছি না? কে বলবে? বলো মেরিলিন বলো। পিওর না, এর মধ্যে অলরেডি অনেক সল্ট ডিজলভ আছে। হ্যাঁ অনেক থাকতে পারে না, সি ওয়াটার মানে কি নুন জল, তাই না? অনেক সল্ট ডিজলভ আছে, তো অবভিয়াসলি ওর ডেনসিটি 1 হবে না, 1 এর থেকে বেশি হবে, রাইট? এই নর্মাল ওয়াটার হলে আমি এখানে ডেনসিটি 1 অ্যাজিউম করে প্রবলেম করলেও করতে পারতাম,
পিওর ওয়াটার বা নর্মাল ওয়াটার যদি বলতো, কিন্তু সি ওয়াটারের ডেন্সিটিকে আমি 1 অ্যাজিউম করে করতেও পারবো না, কারণ সি ওয়াটারের ডেন্সিটি অবভিয়াসলি মোর দ্যান 1 হবে। এন্ড আই থিঙ্ক এখানে ডেন্সিটির ভ্যালুটা মিসিং আছে। তো এনিওয়ে আমরা ডেন্সিটি ধরে নিচ্ছি, এখানে এক্স দিয়ে দেওয়া আছে। সো ধরে নিই ডেন্সিটি অফ সি ওয়াটার 1 এর থেকে বেশি হবে। ডেন্সিটি অফ সি ওয়াটার এখানে আমি ধরে নিচ্ছি এক্স গ্রাম পার সেন্টিমিটার কিউব দেওয়া আছে, রাইট? তাহলে এবারে চলে আসি সি ওয়াটার, তার মাস কত, তার ভলিউম কত, তার ভলিউম হচ্ছে 1 লিটার। 1 লিটার মানে হচ্ছে 1000 ml। 1 লিটার মানে হচ্ছে 1000 ml। সি ওয়াটারের মাস হচ্ছে ভলিউম হচ্ছে 1 লিটার। 1 লিটার মানে 1000 ml। 1000 ml মানে হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব। 1000 সেন্টিমিটার কিউবকে আমি যদি ভলিউম থেকে মাসে যেতে হবে, ভলিউম থেকে মাসে কি করে যাব? ভলিউম ইজ মাস ইজ ইকুয়াল টু হবে হচ্ছে ভলিউম ইনটু ডেনসিটি, তাই তো? মাস ইকুয়াল টু হবে ভলিউম ইনটু ডেনসিটি। ওকে, তাহলে ভলিউম ইনটু ডেনসিটি, সো ভলিউম হচ্ছে 1000 ইনটু ডেনসিটি মানে এক্স করলে আমরা গ্রাম ইউনিটে মাসটা পেয়ে গেলাম। মাস পেয়ে গেলাম সি ওয়াটারের। তার মধ্যে অক্সিজেনের মাস কত? ডিজলভড অক্সিজেনের মাস কত? ডিজলভড অক্সিজেনের মাস হচ্ছে 5.8 ইনটু 10 টু দি পাওয়ার -3 গ্রাম। তাহলে পার্টস পার মিলিয়ন, পিপিএম এর ফর্মুলা ইউজ করছি। পিপিএম এর ফর্মুলা হচ্ছে ডিজলভড অক্সিজেনের মাস ডিভাইডেড বাই টোটাল স্যাম্পেলের মাস 1000x যেটা হচ্ছে ইনটু 10 টু দি পাওয়ার 6। একটা জিনিস খেয়াল করো, যদি পার্সেন্টেজ হতো তাহলে 10 স্কয়ার 100 হতো, ইনটু 100 দিয়ে মাল্টিপ্লাই করলে পার্সেন্টেজ পেতাম, ইনটু 10 টু দি পাওয়ার 6 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাই আমরা পিপিএম পাচ্ছি। সিম্পল। তাহলে এখানে এক্স এর ভ্যালু জানা থাকলে, ডেনসিটি এক্স এর ভ্যালু জানা থাকলে আমরা এখান থেকে পিপিএম ক্যালকুলেট করতে পারতাম। সামহাও আমার মনে হয় এখানে এক্স এর ভ্যালুটা মিসিং আছে, অর্থাৎ ডেনসিটির ভ্যালু মিসিং আছে। ডেনসিটির ভ্যালু প্রবলেমে মিসিং আছে বলে আমরা করতে পারলাম না, কিন্তু এরকম করেই করতে হবে। পিপিএম ইজ ইকুয়াল টু হচ্ছে যেটা ডিজলভ আছে বাই টোটাল মাস ইনটু 10 টু দি পাওয়ার 6। টোটাল মাস কেমন করে বের করলাম? টোটাল ভলিউমটা জানতাম, ভলিউমকে ডেনসিটি দিয়ে মাল্টিপ্লাই করে টোটাল মাস বের করেছি। চলো পরেরটা যাচ্ছি তাহলে। কি বলছে দেখো, 4 গ্রাম অফ NaOH are dissolved in 200 সেন্টিমিটার cc of water, find the molarity। ওকে, সহজ প্রবলেম এটা। মোলারিটি কেমন করে বের করতে আমরা জানি। মোলারিটি মানে হচ্ছে মোল পার লিটার, দ্যাট ইজ গিভেন মাস বাই মলিকুলার ওয়েট। গিভেন মাস কত? 4 গ্রাম। NaOH এর মলিকুলার ওয়েট কত? NaOH এর সোডিয়াম 23, অক্সিজেন 16, হাইড্রোজেন 1 অ্যাড করলে আসে 40। তাহলে 4 গ্রাম বাই মলিকুলার ওয়েট হচ্ছে 40, দ্যাট ইজ 0.1 মোল। 0.1 মোল, সরি, এক্সট্রিমলি সরি, এটা মোলারিটি না, এটা মোল বের হচ্ছে, রাইট? গিভেন মাস বাই মলিকুলার ওয়েট হচ্ছে মোল। তাহলে মোল বেরোলো 0.1। আচ্ছা, 0.1 ডিজলভ আছে 200 সিসি তে, তাহলে 200 সিসি ওয়াটারের মধ্যে ডিজলভ আছে 0.1 মোল। তাহলে 1 লিটারে কতটা ডিজলভ আছে? 1 লিটার মানে 1000 ml মানে 1000 সিসি, তাতে ডিজলভ আছে 0.1 বাই 200 ইনটু 1000 মোল। এটাই হচ্ছে মোলারিটি। কত হচ্ছে? 5 হয়ে যাচ্ছে। 5 মানে ইনটু 0.1, দ্যাট ইজ 0.5 মোলারিটি বা মোল পার লিটার। তাহলে মোলারিটি বেরোলো 0.5। সিম্পল ফর্মুলা ইউজ হয়েছে। মোলারিটি মানে কি? মোলারিটি মানে হচ্ছে মোল পার লিটার। তাহলে মোলটা বের করতে হলো, এবং মোল বার করার পরে আমরা দেখলাম কত লিটারের মধ্যে। সো কোশ্চেনে বলে দিয়েছে 200 সেন্টিমিটার কিউবের মধ্যে 0.1 মোল ডিজলভ আছে। 0.1 মোল কেমন করে বেরোলো? গিভেন মাস বাই মলিকুলার ওয়েট করে মোল বেরোলো। তাহলে 200 সেন্টিমিটার কিউবের মধ্যে 0.1 মোল ডিজলভ আছে। তাহলে 1000 সিসির মধ্যে কতটা মোল ডিজলভ আছে? 1000 সিসিতে কতটা মোল ডিজলভ? 1000 সিসিতে যা ডিজলভ আছে সেটাই হচ্ছে মোলারিটি। 1 লিটার মানে 1000 ml, সেখানে কতটা ডিজলভ আছে, দ্যাট ইজ মোলারিটি। ওকে, সহজ প্রবলেম। চলো পরেরটা যাচ্ছি। A solution is prepared by dissolving 0.63 gram of oxalic acid in 100 cc of water. Find the normality of the solution. অক্সালিক অ্যাসিডের ফর্মুলা তার জন্য আমাদের জানতে হবে, এটা কোশ্চেনে দিয়ে দেওয়া নেই। সো বলো দেখি অক্সালিক অ্যাসিডের ফর্মুলা কি, কারণ ফর্মুলা না জানলে আমরা মলিকুলার ওয়েট বের করতে পারবো না। মলিকুলার ওয়েট বের করতে লাগবে আমাদের, সমস্ত মোল বের করতে গেলে আমাদের মলিকুলার ওয়েট জানতে লাগবে, তাহলে আমাদের তার জন্য ফর্মুলা জানতে লাগবে। সো কেউ একজন বলবে অক্সালিক অ্যাসিড ক্রিস্টালের ফর্মুলা কি?
COOH হোল টুয়াইস, শুধু এটুকুই। C2H2O4 আর কিছু? C2H2O4 বা COOH? টু হাইড্রোজেন নয়, টু ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। ভেরি গুড। তো অক্সালিক অ্যাসিডের ক্রিস্টালে দুটো ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন অ্যাডেড থাকে। সো অক্সালিক অ্যাসিডের ক্রিস্টালের ফর্মুলা দাঁড়াচ্ছে COOH হোল 2 ডট 2H2O। ডট 2H2 কে তুমি মিস করলে তোমার অঙ্ক পুরোপুরি ভুল হয়ে যাবে। তাহলে এইখান থেকে আগের মলিকুলার ওয়েট তাড়াতাড়ি বের করে বলো কত আসছে। কুইকলি মলিকুলার ওয়েট বের করো সকলে, তাড়াতাড়ি বের করো মলিকুলার ওয়েট কত আসছে বলো। কত এলো, কত এলো মলিকুলার ওয়েট? কত? মুখে মুখে হয়ে যায় তো, মুখে মুখে তো হয়ে যাচ্ছে। আবার ভুল করে ফেললি, ভালো করে কর। ওয়ান 126। ভেরি গুড। 126 হচ্ছে অক্সালিক অ্যাসিডের মলিকুলার ওয়েট। আচ্ছা, মলিকুলার ওয়েট পেয়ে গেছি, তাহলে এখান থেকে আমরা কি ইকুইভ্যালেন্ট ওয়েট বের করতে পারি? সো ইকুইভ্যালেন্ট ওয়েটের কি ফর্মুলা? কারণ নরমালিটি বের করতে গেলে গ্রাম ইকুইভ্যালেন্ট জানতে লাগবে, আর গ্রাম ইকুইভ্যালেন্ট জানতে গেলে ইকুইভ্যালেন্ট ওয়েট জানতে লাগবে। সো ইকুইভ্যালেন্ট ওয়েটের ফর্মুলা কি? কি কোন ফর্মুলাটা ইউজ হবে? ফর্মুলা বলো তাড়াতাড়ি, কে বলবে দেখি। ইকুইভ্যালেন্ট ওয়েটের কোন ফর্মুলা এখানে ইউজ করব? কুইক, বি কুইক। কে বলছে? সব এরকম ঝিমিয়ে পড়ে আছে, এরা নাকি যেই দেবে, নিট দেবে, মহাকাশে যাবে তারপরে। মলিকুলার ওয়েট বাই বেসিসিটি। ভেরি গুড। ইকুইভ্যালেন্ট ওয়েটের ফর্মুলা, বিকজ অ্যাসিডের জন্য ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে মলিকুলার ওয়েট বাই বেসিসিটি। যে কোনো অ্যাসিডের জন্য ইকুইভ্যালেন্ট ওয়েটের ফর্মুলা কি? যে কোনো অ্যাসিডের জন্য, এটা অ্যাসিড, তাহলে অ্যাসিডের জন্য ইকুইভ্যালেন্ট ওয়েটের ফর্মুলা হচ্ছে মলিকুলার ওয়েট বাই বেসিসিটি। নাও সামওয়ান টেল মি, এই মলিকুলটার অক্সালিক অ্যাসিডের বেসিসিটি কত? 2। কেন? এখান থেকে দুটো H প্লাস আয়ন তৈরি হতে পারে। তো বেসিসিটি হচ্ছে কতগুলো H প্লাস আয়ন তৈরি হয়, নাম্বার অফ H প্লাস আয়ন। অ্যাসিড কাকে বলে? অ্যাসিড তাদেরকেই বলে যারা H প্লাস আয়ন ফর্ম করে। অ্যাকুয়াস সলিউশনে H প্লাস আয়ন তৈরি করতে বলে তাকে অ্যাসিড বলে। কারকে যদি তুমি ডিজলভ হয়ে যাও জলের মধ্যে, যে প্রচুর H প্লাস আয়ন তৈরি করতে পারো, তাহলে তুমিও অ্যাসিড হয়ে যাবে, রাইট? তাহলে বেসিসিটি কাকে বলে? কতগুলো H প্লাস আয়ন তৈরি করতে পারে। তো বেসিসিটি মানে হচ্ছে, লিখে রাখতে পারো, নাম্বার অফ H প্লাস আয়নস। যতগুলো H প্লাস আয়ন ফর্ম হতে পারে তাকে আমরা বেসিসিটি বলে থাকি। COOH হোল 2 ডট 2H2। এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে দুটো H প্লাস আয়ন তৈরি হতে পারে। 2H প্লাস আয়ন এই মলিকুলটা জলে ডিজলভ করলে, এই মলিকুলটা জলে ডিজলভ করলে দুটো H প্লাস আয়ন, কারণ হোল 2 আছে দেখতেই পাচ্ছি, তাই দুটো H প্লাস আয়ন প্রেজেন্ট আছে। সো দুটো H প্লাস আয়নই কিন্তু আলাদা হয়ে যেতে পারে যখনই জলে ডিজলভ করা হবে এই মলিকুলটাকে। তাহলে দুটো H প্লাস তৈরি হয়ে গেলে বেসিসিটি হয়ে গেল 2। মলিকুলার ওয়েট বেরিয়েছে 126। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট কত বেরোচ্ছে? 126/2, দ্যাট ইজ 63। 63 বেরোলো ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে গ্রাম ইকুইভ্যালেন্টের ফর্মুলা কি, কে বলবে? কারণ নরমালিটি বের করতে গেলে আমাদের গ্রাম ইকুইভ্যালেন্ট জানতে লাগবে। সো গ্রাম ইকুইভ্যালেন্টের ফর্মুলা কি বলো তাড়াতাড়ি। গিভেন মাস বাই, ভেরি গুড। সো গিভেন মাস, যেটা কিনা কোয়েশ্চেনে দেওয়া আছে, বাই ইকুইভ্যালেন্ট ওয়েট, যেটা কিনা এক্ষুনি বের করলাম। সো গিভেন মাস কত? গিভেন মাস হচ্ছে দেওয়া আছে কোয়েশ্চেনে 0.63 গ্রাম, 0.63 গ্রাম বাই ইকুইভ্যালেন্ট ওয়েট বের করছি 63। তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট বেরোলো 0.01। 0.01 বেরিয়েছে আমাদের গ্রাম ইকুইভ্যালেন্ট। গিভেন মাস কোয়েশ্চেনে দেওয়া আছে, বাই ইকুইভ্যালেন্ট ওয়েট 63 করেছি। তাহলে গিভেন মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট করলাম, আমরা পেয়ে গেলাম গ্রাম ইকুইভ্যালেন্ট 0.01। তাহলে নরমালিটি কি? নরমালিটির ফর্মুলা এবার কে বলবে? নরমালিটির ফর্মুলাটা কে বলবে? 12 এর স্টুডেন্ট গুলো সব হাঁ করে বসে আছে, 11 গুলো তাও আনসার করছে। 12 গুলো কোথায়? তাদের আনসার নেই কেন? তারা 11 ভুলে গেছে? হ্যাঁ বল প্রমা। ইকুইভ্যালেন্ট ওয়েট নয়, ইকুইভ্যালেন্ট ওয়েট নয়।
ভেরি গুড। গ্রাম ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট ওয়েট নয়, গ্রাম ইকুইভ্যালেন্ট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার, ভলিউম অফ সলিউশন ইন লিটার। আচ্ছা সলিউশনে ভলিউম কি লিটারে দেওয়া আছে? সলিউশনে ভলিউম আমার 100 সিসি, ওটা আবার লিটারে দেওয়া নেই। তাহলে ভলিউম ইজ ইকুয়াল টু 100 সেন্টিমিটার 100 সিসি মানে হচ্ছে তোমার 0.1 লিটার, লিটারে পুট করতে হবে। তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট বেরিয়েছে কত? 0.01। সো 0.01 গ্রাম ইকুইভ্যালেন্ট বাই সলিউশনের ভলিউম লিটারে হলে 0.1। তাহলে 0.01 বাই 0.1 কত হচ্ছে বলো? 0.01 বাই 0.1 হচ্ছে 0.1, তাই তো নাকি রে? 0.01 বাই 0.1 করলে কত আসে? 0.1 নর্মালিটি। তাহলে নর্মালিটি বেরোলো 0.1 নর্মাল। ঠিক আছে, তাহলে সলিউশনটা কেমন করে হলো দেখে নাও। নর্মালিটির ফর্মুলা দেখো, নর্মালিটির ফর্মুলা হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট বাই ভলিউম। ভলিউম দেওয়া আছে, গ্রাম ইকুইভ্যালেন্ট জানতে হবে। গ্রাম ইকুইভ্যালেন্ট জানার জন্য কি করব? গিভেন মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। গিভেন মাস দেওয়া আছে, ইকুইভ্যালেন্ট ওয়েট জানতে হবে। ইকুইভ্যালেন্ট ওয়েট জানার জন্য আমাকে কি করতে হবে? মলিকুলার ওয়েট বাই বেসিসিটি। মলিকুলার ওয়েট জানার জন্য মলিকুলার ফর্মুলা, সেখান থেকে মলিকুলার ওয়েট বের করতে হবে, এবং বেসিসিটি জানার জন্য কতগুলো H+ আয়ন তৈরি হয় সেটা বুঝতে হবে। তাহলে এখান থেকে ইকুইভ্যালেন্ট ওয়েটটা পাবো। ইকুইভ্যালেন্ট ওয়েট পেলে গ্রাম ইকুইভ্যালেন্ট পাবো, গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট পেলে গ্রাম ইকুইভ্যালেন্ট পেলে নরমালিটি পাবো। ওকে, তাহলে নরমালিটি এরকম করে আমরা ক্যালকুলেট করতে পারি। পরেরটা মুভ করছি। 25 ml অফ n/10 আছে। n/10 মানে হচ্ছে 0.1 নরমাল, ঠিক আছে? n/10 মানে হচ্ছে 0.1 নরমাল। 25 ml অফ 0.1 নরমাল কস্টিক সোডা। কস্টিক সোডা মানে কোন কম্পাউন্ডটাকে ইউজ করা হচ্ছে? কি কম্পাউন্ডের কথা বলা হচ্ছে? কস্টিক সোডা। কমন নেম হচ্ছে কস্টিক সোডা, তাহলে তার কেমিক্যাল নেমটা কি? সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, রাইট? তাহলে 25 ml অফ 25 ml of 0.1 normal sodium hydroxide solution exactly neutralizes 20 ml of an acid solution. What is the normality of the acid solution? তাহলে টাইট্রেশন করা হয়েছে এখানে, বুঝতেই পারছি। সো এটা ধরে নিচ্ছি অ্যালকালিটা, অ্যালকালি হচ্ছে কস্টিক সোডা, যেটা এখানে ধরে নিচ্ছি অ্যাসিডটা যাকে কিনা নিউট্রালাইজ করেছে। তাহলে অ্যালকালিটার নরমালিটি কত? অ্যালকালিটার নরমালিটি N1 ধরলাম, N1 হচ্ছে 0.1। অ্যালকালিটার ভলিউম কত? অ্যালকালির ভলিউম V1 হচ্ছে 25 ml, কোশ্চেনে দিয়ে দেওয়া আছে। অ্যাসিড যার সঙ্গে কিনে অ্যাসিডের সঙ্গে অ্যালকালির রিঅ্যাকশন হয়েছে, দিয়ে নিউট্রালাইজেশন হয়েছে, তাই তো বলেছে নিউট্রালাইজ করেছে, তাই না? অ্যাসিডের সঙ্গে অ্যালকালি রিঅ্যাকশন করেছে, দিয়ে নিউট্রালাইজেশন হয়েছে, দিয়ে সল্ট আর ওয়াটার তৈরি হয়েছে বেসিক্যালি। সো কতটা নিউট্রালাইজেশন করেছে? অ্যাসিডের নরমালিটি কত ওটা বের করতে বলেছে, ধরলাম N2। অ্যাসিডটার ভলিউম কত নিয়েছিলাম? অ্যাসিডটার ভলিউম হচ্ছে V2, V2 হচ্ছে বলে দিয়েছে কোশ্চেনে 20 ml অফ দ্য অ্যাসিড। তাহলে আমরা জানি নরমালিটি ইকুয়েশন বা মোলারিটি ইকুয়েশন কি জানি? N1V1 = N2V2, সেখান থেকে N2 বের করতে হবে। N1V1 = N2V2। তাহলে N2 কত হচ্ছে? N2 হচ্ছে N1V1/V2, N1V1/V2। তাহলে কত হলো? N1V1/V2, N1 কত? N1 হচ্ছে 0.1, V1 হচ্ছে 25/V2 হচ্ছে 20। ক্যালকুলেট করো, দিয়ে বলো N2 কত আসছে। ক্যালকুলেট করে বলো N2 কত আসছে। N1 হচ্ছে 0.1 বেসের নরমালিটি, N2 হচ্ছে তোমার অ্যাসিডের নরমালিটি বের করতে বলেছে, V1 হচ্ছে বেসের ভলিউম যেটা কিনা 25 ml, আর V2 হচ্ছে অ্যাসিডটার ভলিউম যেটা কিনা কোশ্চেনে গিভেন আছে 20 ml। এখান থেকে বের করতে হবে N2 এর ভ্যালু কত, ওটাই হচ্ছে নরমালিটি অফ দ্য অ্যাসিড। কত আসছে বলো? 0.125 নরমাল, 0.125 নরমাল, এটাই হচ্ছে অ্যাসিডটার নরমালিটি। ক্লিয়ার? তাহলে কোশ্চেন দেখে বুঝতে হবে কোন ফর্মুলা ইউজ করতে হবে। কি করে বুঝলাম N1V1 = N2V2 ইউজ করতে হবে? কারণ কোশ্চেনে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি একজনের নরমালিটি আর ভলিউম দেওয়া আছে, আর অন্যজনের খালি ভলিউমটা দেওয়া আছে, নরমালিটি চেয়েছে। একজনের ক্লিয়ারলি স্টেটমেন্ট পড়ো তাহলেই বুঝতে পারবে, একজনের ভলিউম এবং নরমালিটি দেওয়া আছে অ্যালকালিটার বা বেসটার, আর অন্যজনের কেবলমাত্র ভলিউমটা দেওয়া আছে, তার মানে তার নরমালিটি চেয়েছে। তাহলে N1V1 = N2V2 ইউজ করতে হবে। এখান থেকে আমাকে বুদ্ধি লাগাতে হচ্ছে, ট্রিক লাগাতে হচ্ছে, যে প্রবলেম পড়ে বুঝতে হচ্ছে কোনটা ইউজ করতে হবে। চলো পরে বলো। 25 ml of 0.1 normal caustic soda বলতে মানে একটা কস্টিক সোডা সলিউশন নেওয়া হয়েছে,
যে কস্টিক সোডা সলিউশনের কনসেন্ট্রেশন 0.1 নরমাল। কনসেন্ট্রেশন 0.1 নরমাল মানে কি দেখে নাও। কনসেন্ট্রেশন 0.1 নরমাল মানে 0.1 গ্রাম ইকুইভ্যালেন্ট আছে 1000 ml সলিউশনে, ক্লিয়ার, বা 1 লিটার সলিউশন। 0.1 গ্রাম ইকুইভ্যালেন্ট প্রেজেন্ট আছে caustic soda as a solute in 1 liter or 1000 ml of the solution। এটা হচ্ছে 0.1 নরমাল caustic soda। ওরকম একটা সলিউশনের 25 ml নিয়েছি। সলিউশনটা আছে কত ml? 1000 ml আছে, 1 লিটার আছে। 1000 ml 1 লিটারের মধ্যে কতটা গ্রাম ইকুইভ্যালেন্ট caustic soda আছে? 0.1 গ্রাম ইকুইভ্যালেন্ট caustic soda আছে। 0.1 গ্রাম ইকুইভ্যালেন্ট caustic soda 1000 ml বা 1 লিটারে ডিসলভ আছে। এরকম একটা সলিউশন থেকে 25 ml আমি তুলে নিয়েছি এই টাইট্রেশন বা নিউট্রালাইজেশন রিঅ্যাকশনটা করার জন্য। ক্লিয়ার? পরেরটা মুভ করছি। A solution of ethanol in water is 1.6 molal। মোলাল মানে কি? মোলালিটি বলেছে, মোলালিটি। A solution of ethanol in water is 1.6 molal. How many grams of ethanol are present in 500 gram of the solution? A solution of ethanol in water is 1.6 molal. আচ্ছা, মোলালিটি মানে কি? মোলালিটির ফর্মুলা হচ্ছে moles of solute by mass of solvent in kg। mass of solvent in kg, এটা হচ্ছে মোলালিটি। তাহলে 1.6 মোলাল এই কথার মানে কি? এটা বলে দিয়েছে 1.6, এটা 1.6। এই কথার মানে তাহলে ক্লিয়ারলি বলতে পারি মোল অফ সলিউট, মোলস অফ সলিউট হচ্ছে 1.6 মোল, আর মাস অফ সলভেন্ট ইন কেজি হচ্ছে 1 কেজি। মাস অফ সলভেন্ট ইকুয়াল টু 1 কেজি। কারণ যদি এটা মানে কি 1.6 মোল এর মোলাল, এটাই তো বলে দিয়েছে না। তার মানে কি উপরেরটা 1.6 নিচেরটা 1, তাহলেই তো ওভারঅলটা 1.6 আসে। মোলালিটি হচ্ছে 1.6, এর মানে কি মোলালিটি 1.6 মানে কি মোল হচ্ছে 1.6 আর মাস হচ্ছে 1 কেজি। তাহলে 1.6 মোল ইন 1 কেজি সলভেন্ট, তাহলেই তো 1.6 আসে মোলালিটি। তাহলে এখানে হচ্ছে আমাদের মোলস হচ্ছে 1.6 আর মাস অফ দ্য সলভেন্ট হচ্ছে 1, মাস অফ দ্য সলভেন্ট হচ্ছে 1 কেজি আর মোল আছে হচ্ছে 1.6। How many grams of ethanol are present in 500 gram of the solution? আচ্ছা, mass of solvent হচ্ছে 1 কেজি। ওকে, মোল অফ সলিউট, সলিউটটাকে আর সলিউশন অফ ইথানল ইন ওয়াটার, ইথানল ইন ওয়াটার মানে এটা হচ্ছে ইথানল 1.6 মোল। তাহলে 1.6 মোল মানে ওর মাস কত আগে বের করো। ইথানলের ফর্মুলা হচ্ছে C2H5OH, মলিকুলার ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করলে মাসটা বেরোবে। C2 মানে হচ্ছে 12 into 2, H5 মানে হচ্ছে 1 into 5, OH মানে হচ্ছে 16 plus 1। তাহলে 12 into 2 হচ্ছে 24 plus 5 plus 16 plus 1 কত হচ্ছে 24 আর 5 আর 1 এ হচ্ছে তোমার 30 আর 16 46। তার মানে 1.6 মোল মানে 1.6 into 46 গ্রাম, দিস মাচ ইথানল প্রেজেন্ট আছে আর সলভেন্ট হচ্ছে 1 কেজি। তাহলে টোটাল মাস কত দাঁড়ালো 1 কেজি মানে 1000 গ্রাম। তাহলে সলিউশনের টোটাল মাস কত দাঁড়ালো, কারণ সলিউশনের 500 গ্রাম আমাকে নিতে হবে। তাহলে সলিউশনের টোটাল মাস, সলিউশন টোটাল মাস, সলিউশনের মধ্যে ইথানল যেটা কিনা সলিউট সেটা আছে 1.6 into 46 প্লাস সলিউশনের মধ্যে সলভেন্ট আছে 1 কেজি মানে 1000 গ্রাম। তাহলে এটা হচ্ছে সলিউশনের টোটাল মাস, সলিউশনের টোটাল মাস। এটা কত হচ্ছে 1.6 into 46 করে দেখো, 46 by 1.6, 16 6 96 হাতে 9, 16 4 কত 64, 64 আর 9 73, 73.6 মোস্টলি। একবার ক্রস ভেরিফাই করে বলো 73.6 প্লাস 1000 দ্যাট কামস 1073.6 গ্রাম। 73.6 73.6 তো এটা মাল্টিপ্লাই করে 73.6 আসছে তো। ওকে ফাইন। তাহলে সলিউশনের টোটাল মাস কত বেরোলো, সলিউশনের টোটাল মাস হচ্ছে এটা হচ্ছে সলিউট ইথানল, যে সলিউট ইথানল তার মাস, এটা হচ্ছে সলভেন্ট ওয়াটার তার মাস।
সলভেন্ট ওয়াটার হচ্ছে 1 কেজি, 1 কেজি হচ্ছে সলভেন্ট ওয়াটার, আর সলিউট ইথানল হচ্ছে 1.6 ইনটু 46, রাইট? তাহলে সলিউশনের টোটাল মাস বেরোলো এইটা, দিস ইজ দ্য সলিউশনের টোটাল মাস। তাহলে সলিউশনের টোটাল মাস পেয়ে গেছি। এই টোটাল মাসের মধ্যে ইথানল কতটা আছে? টোটাল মাসের মধ্যে ইথানল আছে দিস মাচ, 73.6 গ্রাম। তাহলে দিস মাচ সলিউশন যদি হয় তার মধ্যে ইথানল আছে দিস মাচ, তাহলে 500 গ্রামের মধ্যে ইথানল আছে হাউ মাচ? ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথড। তো আমাদের বলতে হবে 1073.6 গ্রাম সলিউশন, তার মধ্যে ইথানল আছে 73.6 গ্রাম। তাহলে কোশ্চেনে বলেছে 500 গ্রাম সলিউশন নিতে হবে, তাতে ইথানল কত থাকবে? 73.6 বাই 1073.6 ইন্টু 500 গ্রাম। ক্যালকুলেট করে বলো কত আসছে। ক্যালকুলেট করে বলো কত আসছে। কত আসছে বলো। আশা করি বুঝতে পেরেছে, মাথায় ঢুকেছে যে মোলালিটিটা আমাদের বলে দিয়েছিল, মোলালিটিটা বলে দিয়েছিল 1.6, তার মানে 1.6 মোল আছে 1 কেজিতে, 1 কেজি মানে 1000 গ্রামে। আবার 1.6 মোল মানে কত গ্রাম সেটা আমরা ইথানলের মলিকুলার ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করে বের করলাম। তাহলে টোটাল মাস বের করলাম সেখান থেকে, সেই টোটাল মাসের মধ্যে ইথানল আছে 73.6। তাহলে কোশ্চেনে বলেছে 500 এর মধ্যে ইথানল কত আছে বের করে বলো কত আসছে, ফাইনাল আনসার কত আসছে বলো একটু। 34.2728 গ্রাম সামথিং যেটা আসছে। সো দিস মাচ অফ ইথানল ইজ প্রেজেন্ট, দিস মাচ অফ ইথানল ইজ প্রেজেন্ট ইন 500 গ্রাম অফ দ্য সলিউশন। এখানে মোস্টলি কোথায় মিস্টেক হয় সেটা বুঝিয়ে দিচ্ছি। মিস্টেকটা এখানে হয়, স্টুডেন্টসরা কি করে বলতো, এই সলভেন্ট আছে 1000 গ্রাম, তো ডাইরেক্ট কি করে দেখো, বলে 1000 গ্রামে তাহলে 73.5 আছে, 73.6 আছে, তাহলে 500 গ্রামে এর হাফ হবে, ডাইরেক্টলি এর হাফ করে দেয়। না, সলভেন্ট চাইনি কোশ্চেনে, কোশ্চেনে সলিউশন চেয়েছিল। এইটা একটা মেজর মিস্টেক হয়েছে এখানে। তুমি কি করে ফেলো, মাথায় কি কাজ করে, সলভেন্ট মানে সলিউশন, এটাই কাজ করে। তো সলভেন্ট আছে 1000 গ্রাম, তার মধ্যে সলিউট আছে 73.5, তাহলে সলভেন্ট যদি 500 গ্রাম হয়, সলিউট তার হাফ হয়ে যাবে। এইখানে হাফ করে দাও, এইখানে হাফ করলে হবে না, কারণ সলভেন্ট আছে 1000 গ্রাম, সলিউট আছে 73.5, টোটাল সলিউশনটা অ্যাড করলে পাবো। এন্ড সলিউশনের মধ্যে কতটা আছে জানতে চেয়েছে, সলভেন্টের মধ্যে জানতে চাইনি। তাহলে দিস মাচ অফ সলিউশনে প্রেজেন্ট আছে কতটা ইথানল, তাহলে 500 গ্রাম সলিউশনে প্রেজেন্ট থাকবে কতটা ইথানল। আশা করি এই পয়েন্টটা মাথায় থাকবে যে সলভেন্ট না সলিউশন, এই কনফিউশনে যেন কেউ পড়ো না। কোশ্চেন ভালো করে পড়বে, এখানে কিন্তু জানতে চাইনি যে হাউ মাচ ইথানল ইজ প্রেজেন্ট ইন 500 গ্রাম অফ দ্য সলভেন্ট, এখানে কিন্তু সলভেন্ট বলেনি যে 500 গ্রাম সলভেন্টের মধ্যে হাউ মাচ ইথানল প্রেজেন্ট, বলেছে 500 গ্রাম সলিউশনের মধ্যে হাউ মাচ ইথানল প্রেজেন্ট। চলো কি বলছে পরেরটা দেখি। A solution contains 25% water, 25% ethanol and 50% acetic acid by mass. Calculate the mole fraction of each component. Okay, mole fraction বের করতে গেলে আমাদের ইন্ডিভিজুয়াল মোল গুলো জানতে হবে। সো সলিউশনের মধ্যে আমি তাহলে ধরলাম সলিউশনের টোটাল মাস 100 গ্রাম, সলিউশনকে ধরলাম 100 গ্রাম, তাহলে এখানে ওয়াটার আছে 25 গ্রাম, ইথানল আছে 25 গ্রাম, আর অ্যাসিটিক অ্যাসিড আছে 50 গ্রাম। তাহলে এবার গিভেন মাস বাই মলিকুলার ওয়েট করলে ওদের মোল গুলো পাওয়া যাবে। ওয়াটারের মোল হবে তাহলে 25/18, ইথানলের মোল হবে 25/46, এক্ষুনি আমরা ইথানলের মোল বের করেছি 46 বেরিয়েছিল, ইথানলের মলিকুলার ওয়েট 46 বেরিয়েছিল।
তাহলে মলিকুলার ওয়েট গুলোর ক্যালকুলেশন জানা দরকার। ওয়াটারের মলিকুলার ওয়েট হচ্ছে 1 into 2 plus 16, that is 18। ইথানলের মলিকুলার ওয়েট হচ্ছে C2H5OH, মলিকুলার ওয়েট একটু আগে বের করেছি, 12 into 2 plus 1 into 5 plus 16 plus 1, which comes 46। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের মলিকুলার ওয়েটও বের করতে হবে। অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে CH3COOH, এর মলিকুলার ওয়েট কত হচ্ছে 12 plus 1 into 3 plus 12 plus 16 into 2 plus 1, কত হচ্ছে বলো? 12 আর 3 তে 15, 15 plus 12 এ হচ্ছে তোমার 15 plus 12 এ 27, 27 আর 32, 27 আর 32 কত হয়? 27 আর 32 65, 65 আর 1 66। একবার চেক করে বলো অ্যাসিটিক অ্যাসিডের 66 ই আসছে কিনা। CH3COOH, তাহলে অ্যাসিটিক অ্যাসিডের মোল বেরোবে হচ্ছে 50/66। তাহলে ইন্ডিভিজুয়াল মোল গুলো বেরোলে এবারে সামেশন করলে টোটাল মোল বেরোবে। টোটাল মোল কত? টোটাল মোল বেরোবে 25/18 প্লাস 25/46 প্লাস 50/66, এটা হচ্ছে টোটাল মোল। টোটাল মোল। তাহলে ইন্ডিভিজুয়াল মোল ফ্র্যাকশন চেয়েছে, মানে ইন্ডিভিজুয়াল মোল বাই টোটাল মোল, এটা হবে ওয়াটারের মোল ফ্র্যাকশন। তাহলে মোল ফ্র্যাকশন গুলো আমরা কেমন করে লিখতে পারি? মোল ফ্র্যাকশন অফ ওয়াটার, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল মোল 25/18 বাই টোটাল মোল 25/18 প্লাস 25/46 প্লাস 50/66। হ্যাঁ বলো। 60 আসছে, আমি কোথাও ভুল করেছি? 12 প্লাস 1 into 3 প্লাস 12 প্লাস 16 into 2 প্লাস 1, 12 প্লাস 1 into 3 15, 15 প্লাস 12 হচ্ছে 27, 27 প্লাস 16 to 32, 27 প্লাস 32 কত আসছে? 27 প্লাস 32 আসছে 7 আর 5 7 7 27, 27 প্লাস 32 9, 50, হ্যাঁ 60, সরি 60 আসছে, সরি মাই ব্যাড, 60 আসছে। তাহলে এখানে 60 হলে এখানে 60 হবে, এখানে 60 হলে এখানেও 60 হবে, এন্ড এখানেও 60 হবে। 50/60, এটা 50/60, রাইট? তাহলে এটা হলো ওয়াটারের মোল ফ্র্যাকশন, ওয়াটারের মোল বাই টোটাল মোল। একই রকম ভাবে ইথানলের মোল ফ্র্যাকশন কত হবে? এটা হচ্ছে ইথানলের মোল 25/46 বাই টোটাল মোল 25/18 বাই 25/46 প্লাস 50/60। একজনের মোল বাই টোটাল মোল, এটা হবে ইথানলের মোল ফ্র্যাকশন। আর একটা কি আছে? অ্যাসিটিক অ্যাসিডের মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশন অফ অ্যাসিটিক অ্যাসিড হবে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের মোল, দ্যাট ইজ 50/60 divided by total mole, that is 25/18 plus 25/46 plus 50/60। বাকি তো এবার তোমার নরমাল অ্যারিথমেটিক চলবে এখানে। এসব অঙ্ক তো ক্লাস 4-5 এ করেছো, আমি এখন করে দেখাবো না অবশ্যই। তো ক্যালকুলেট করবে কত মোল ফ্র্যাকশন বেরোচ্ছে, আরামসে বের করতে পারবে। অর্থাৎ মোল ফ্র্যাকশনের ফর্মুলা কি ছিল? মোল ফ্র্যাকশনের ফর্মুলা ছিল ইন্ডিভিজুয়াল মোল বাই টোটাল মোল। ইন্ডিভিজুয়াল মোল গুলো বের করার জন্য কি করলাম? গিভেন মাস বাই মলিকুলার ওয়েট। মাস গুলো দেওয়াই ছিল পার্সেন্টেজ ফর্মে, মলিকুলার ওয়েটটা বের করলাম, গিভেন মাস বাই মলিকুলার ওয়েট করলে মোল পেলাম, আর গিভেন মানে মোল বাই টোটাল মোল, টোটাল মোলটা করলে আমরা মোল ফ্র্যাকশন গুলো পেলাম। এই মোল ফ্র্যাকশন কোথায় কাজে লাগবে? কলিগেটিভ প্রপার্টিতে কাজে লাগবে, কারণ কলিগেটিভ প্রপার্টিতে মোল ফ্র্যাকশন গুলো বের করতে লাগে, নিশ্চয়ই মনে আছে কেমন করে বের করতে লাগে। তো মোল ফ্র্যাকশন হেনরিজ লতে কাজে লাগবে, কলিগেটিভ প্রপার্টি ওখানে রাউল্টের ল ওখানে কাজে লাগবে। তাহলে মোল ফ্র্যাকশন এরকম করে তোমাকে বের করতে হবে যদি কলিগেটিভ প্রপার্টিকে বা হেনরি লকে এখানে পাঞ্চ করে। ক্লাস 12 বা ড্রপারদের জন্য বলছি। সবকটা প্রবলেম ক্লিয়ার কিনা আমাকে একটু প্রত্যেকে একবার জানাবে। আমরা তাহলে আজকে বেসিক কনসেপ্টস এর নিউমেরিক্যাল এখানে শেষ করব। অরাত ক্লিয়ার? তিতাস? অরাত, তিতাস ওকে। অনিক ক্লিয়ার? অর্ণা? অর্ণা তোমার ক্লিয়ার? অভিনব? আয়ুষ? সৌহার্দ্য ক্লিয়ার? ওকে। আয়ুষের ক্লিয়ার? দেবাত্রী ক্লিয়ার? ওকে। মেরলিন তোমার ক্লিয়ার হয়েছে কি না ডাউট? বুঝতে পেরেছিস একটু একটু? ওকে ওকে। প্রমা তোমার ক্লিয়ার হয়েছে? সমৃদ্ধি, শ্রেয়া?
ওকে, সৌহার্দ্য বলেছে ত্রিপর্ণা ক্লিয়ার, ফ্যান্টাস্টিক। তাহলে আজকে আমরা এখানে অফিসিয়ালি বেসিক কনসেপ্টকে শেষ করলাম। নেক্সট উইকে যারা 12 এর ক্লাস করছে, নেক্সট উইকে 11 এর জন্য কোনো ক্লাস থাকছে না। নেক্সট উইক ফ্রাইডের কথা বলছি, ঠিক আছে? ফ্রাইডেতে 11 এর ক্লাস থাকছে না, মেবি 11 এর ক্লাসটা তারপরের উইকে আবার থাকবো, যেখানে বেসিক কনসেপ্টের কিছু এমসিকিউ করবো। আর নেক্সট উইকে যারা জেই বা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য সলিউশনের এমসিকিউ থাকছে। এই সলিউশনকে রিভিশন করে নিও যারা জেই বা নিটের প্রিপারেশন নিচ্ছ। নেক্সট উইকে ক্লাস 12 এর চ্যাপ্টার সলিউশনের এমসিকিউ থাকছে ফ্রাইডে 9:30 PM এ। ওকে, আর নেক্সট উইকে সলিউশনের এমসিকিউ যদি সব শেষ হয়ে যায় তাহলে ভালো, যদি না শেষ হয় তাহলে একটা বা দুটো উইকে সলিউশনের এমসিকিউ শেষ হয়ে গেলে আমরা আবার তারপরে বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে আসবো, যারা কিনা নিট বা জেই এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য। সো বোর্ডস এর ক্লাস যারা করছো তাদের জন্য শেষ করে নি, বোর্ডস এর ক্লাস যারা করছো তাদের জন্য এমসিকিউ ক্লাস অ্যাটেন্ড করার কোনো দরকার নেই। তো এমসিকিউ ক্লাসটা তাদের জন্যই থাকছে যারা জেই বা নিটের প্রিপারেশন নিচ্ছ। তাই যদি কারোর এখনো মনে হয় হয়তো বোর্ডস এর প্রিপারেশন নিচ্ছ কিন্তু নিট বা জেই এর প্রিপারেশন নিতে চাও, তাহলে আমাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল জানিও, কারণ আমরা অলরেডি এমসিকিউ ক্লাস থেকে শুরু করে সমস্ত কিছু শুরু করে দিচ্ছি। তো যে কেউ যদি প্রিপারেশন নিতে চাও, হয়তো নিচ্ছ না বাট নিতে চাও, আমাকে অবশ্যই জানাবে, কারণ এখন থেকে ফ্রাইডে করে মাঝে মধ্যে এমসিকিউ ক্লাস থাকবে ফর ক্লাস 12 অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাস 11। বলো এবার কে কি বলছো, বলো। এর আগে যে কোশ্চেন ছিল বলো। ওখানে মূলালিটা সাপেটে 1.6 তাহলে তো প্রথম সলিউশন কি হতে পারে, আর মাত্র সাপেটে 10 কেজি হতে পারে। বুঝলাম না, একবার বল। মূলক সলিউশন কি করতে পারে, সাপেটে 10 কেজি হতে পারে। নিতেই পারিস, তখন সেক্ষেত্রে 16 নিয়ে সবকিছু কাজ হবে। তখন এখানে 16 মোল ধরবি, এখানে 10 কেজি ধরবি, মানে 10,000 গ্রাম ধরবি, তাহলে 10,000 গ্রাম হবে, এখানে 16 মোল ধরবি, 16 ইন্টু 46 হবে, তাহলে এটা 736 আসবে। 736 বাই 10, 736 প্লাস 10,000 হবে, 736 প্লাস 10,000 হবে। 736 প্লাস 10,000 করলে এখানে যেটাই আসবে না কেন সে অ্যাকর্ডিংলি সেরকম আসবে। 10,736 আসবে। 10,736 এলে এখানে 736 বাই 10,736 একই তো জিনিসই হলো। ক্লিয়ার? হ্যাঁ, এখানে তো সেই আলটিমেটলি তাই হলো না, 736 বাই 10,736। ওকে, সো যেরকম ইচ্ছে নিতে পারে, কিন্তু আমাকে মোলারিটিটা 1.6। এবার 1.6 রাখার জন্য এটাকে 16 বাই 10 করব, 160 বাই 100 করব, যা খুশি করতে পারি। এবার সিম্পল যেটা, এটাকে 1 রেখে দাও, উপরে এটাকে 1.6 নিয়ে নাও, ঠিক আছে? ওকে, চলো তাহলে আজকে আমরা এখানে বেসিক কনসেপ্টের সমস্ত ক্লাসগুলো শেষ করছি। নেক্সট উইকে ক্লাস 12 এর জন্য সলিউশন চ্যাপ্টার থেকে এমসিকিউ থাকছে। তাহলে আজকে আর করেসপন্ডিং তোমাদের যে ব্যাচ আছে সেই ব্যাচে যে ব্যাচে যে টাইম দেওয়া আছে সেই ব্যাচে সেই টাইমে করেসপন্ডিং ব্যাচে ক্লাসেসগুলো থাকছে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট করেসপন্ডিং ব্যাচে। টেক কেয়ার, টাটা, গুড নাইট।